ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিউরের বাম গালে শক্তপোক্ত এক চর বসালো ধূসর। মেয়েটার কান মাথা গাল ঝিমঝিম করে উঠল, ভো ভো করে খুলল সমগ্র পৃথিবী। হতবাক হয়ে চাইল সে। ধূসরের রক্তাভ দুই চোখ নিবদ্ধ ওর ওপর, ক্রোধে ফুঁসছে চোখা নাক। এই 17 বছরের জীবনে কোনোদিনও মার না খাওয়া পিউ আজ যেন বাকরুদ্ধ, স্তব্ধ। মস্তিষ্ক প্রতিটা নিউরনে বাজছে, ধূসর ভাই আমায় চর মারল। রুদ্ধমূর্তি ধারণকারী ধূসর ভাইয়ে দেখে পিউরে অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। যে মানুষটা সবেগে সুদূর হস্তে কোনো চেপে ধরল ওর। ধরিত্রী সবটুকু ক্রোধ কণ্ঠ ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে জিভ আটকালো না। ধমকে পিউর ছোট দেহ কম্পিত, থরথর করে হাত পা কাঁপছে, অথচ তাও ভীষণ কষ্ট সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনি তো সত্যটা শুনতে চাইলেন। ধূসরের হাতে বাঁধন ধীর হলো আরও। বড় শক্ত করে চেপে ধরেছে ওকে। পিউর ব্যথা মুচড়িয়ে উঠল, ছাড়ল না, তোয়াক্কা দেখালো না। উল্টে রাগে আগুনে হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমায় চিনিস না, ভবিষ্যতে তোর মুখ থেকে এসব কথা না শুনি। পিউ দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে আজ? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ভয় পেল, নিচু কণ্ঠে বিরোধিতা করল, কেন বলবো না আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনি বা কেন এত রিয়াক্ট করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের মোটা ভুরু যুগল শিথিল হলো সহসা। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া অভিব্যক্তি। কিছুক্ষণ অমত্ত হয়ে চেয়ে রইল সে, পরপরই শক্ত চিবুকে দাঁত খিঁচে বলল, এক থাপ্পড় তো সব দাঁত ফেলে দেব বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি, আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়ার সেই দুঃসাহসী আশিককে। পিউরের চোয়াল ঝুলে পড়ল অমনি। ধূসরোর হাতখানা ছাড়ল না, যেন সজোরে ছুটল। রুষ্ট ক্ষুদ্র চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল। তারপর এদিকে আতঙ্কে ঘাম ছুটে গেল পিউর। ধূসর ভাইয়া মারাত্মক লোক, মারপিটে পিএইচডি প্রাপ্ত। ওনার বিশ্বাস নেই, রাগের মাথায় কী না কী করেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল হাতে। কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়ে হাতে প্রতিটা আঙুল কাঁপছে। ঝটপট ডায়াল করল রবিনের নাম্বারে। ছেলেটা ধরল না। কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলেও ধূসর ভাইয়া সত্যি ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। ওপাশ থেকে রবিন অবিশ্বাসের কণ্ঠে বলল, পিউ তুমি আমায় ফোন করেছ? পিউরের যতটা না ভয় লাগছিল, এর থেকে বেশি অধিক মেজাজ খারাপ হলো রবিনের মুখে তুমি শুনে। এতটা দিন তুই বলে সম্বোধন করত ছেলেটা, বেশ কিছুদিন ধরে চলছে এই তুমিময় নাটক। পিউ খুব তাড়াহুড়াতে জিজ্ঞেস করলো, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? চুপ কর, এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রবিন ভুরু কোঁচকালো। আগমাথা না বুঝে বলল, কেন, কি হয়েছে? লুকাতে যাব কেন? পিউ হা হুতাশ করে বলল, না লুকালে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছে তোর কাছে। রবিন তটস্থ হয়ে দাঁড়িয়ে বলল, কেন, আমি তো কিছু করিনি। সেই দিন পর থেকে তোমাকে বিরক্ত করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছ? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানে বসে থাকবি। আমার সাবধান করার করলাম, জান বাঁচানো ফরজ, এই কথা মাথায় রেখে কোনো পথে গিয়ে লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢোক গিলল। আতঙ্কে হয়ে চারপাশ দেখল। কপাল বেয়ে দরদর করে পড়ে যাওয়া ঘামটা মুছে চট করে দৌড় লাগালো।
পিউ লাইন কাটল ফোনের। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে একটু ধাতস্থ হলো। গালে হাড় ব্যথায় টনটন করছে। কি মারটা না মেরেছে পাষাণ লোক। কোমল 2 আঙ্গুলে কপলে বেলায় সে, ঠিক যেখানটা স্পর্শ করেছে ধূসরে। চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেলল পিউ। সত্যি বলতে ধূসর ভাইয়ের এই থাপ্পড় খেয়েও ওর খারাপ লাগেনি, আর না পেয়েছে কষ্ট। সে যে তৈরি ছিল। আন্দাজ করছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলে ওর গদ্দান ছেদে দেরি হবে না, কিন্তু এছাড়া যে উপায় ছিল না ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্য কথা শোনার আশায়। আজ 3টে বছর এভাবেই কাটছে ওর। কী না করছে পিউ, কত চেষ্টা কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না, কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজও বিভ্রমের ভোগে। ধূসর ভাই আমার ভালোবাসে না কি বাসে না, উত্তরগুলোরই মতো বিভ্রান্ত। তারা একবার বলে হ্যাঁ, পরে বলে না। তবে একটা কথা সত্যি, মানুষটা ওকে ভালোবাসুক আর নাই বাসুক, ও যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রতিদিন। ধূসরের প্রতি অনুভূতি তার অতল স্পর্শীয় বিশালাকার সমুদ্রে নাই, যে সামনে এলেই সপ্তদশীর হৃদয়ে কাঁপে। কেমন অস্থির অস্থির লাগে সব কিছু। পরিচ্ছন্ন আখিতে নামে মেঘের ঝাপসা বসন, মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে, উঠছে মেঘের সাথে পাল্লা দিয়ে, পাড়ি দিচ্ছে একের পর এক পর্বতশৃঙ্গ। মাঝে মধ্যে লাশ লজ্জা বিসর্জন দিয়ে ক্যাবলা বনে যেয়ে থাকে যে মানুষটার পানে। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছে সেই দিন, যেদিন প্রথম দেখেছিল ধূসর নামক নিরেট ওই মানবকে। সম্পর্কে ধূসর পিউরের চাস্তো ভাই, এই বাড়ি মেজকর্তা আলতাফ শিকদার একমাত্র সন্তান। অথচ ভাই বোনের মধ্যে ধূসরই সবার বড়। 51 পরিবার ওদের, 4 কর্তা, আন্ডার বাচ্চা ধরলে শেষ এক মস্ত বড় তালিকা। ভাইয়ের মধ্যে সবাই বড় হলে আজমল শিকদার স্বাভাবিক ধূসরের আরেকজন। বিষয়টা একটু ওলট পালট হিসেব তো। বড় ভাইয়ের ছেলে মেয়ে বড় হলেও এদিক থেকে তিনি অনেক পিছিয়ে। ভদ্রলোকের পূর্বের মেজ ভাই আলতাফ বিয়ে করে বউ তুলেছেন ঘরে, কারণ ধূসরের মা রুবায়েদা অন্যত্র বিয়ে তোড়ঝোড় চলছিল সে সময়। এরকমই আরেকটি গোলমেলে বিষয় হলো আজমল শিকদারের বেলাতেও। তার ছেলে সাফিদ, সেও বড় পিউদের চেয়ে। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও বয়সটা অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিউরের বয়স যখন 8-এর কোঠায়, ধূসরকে পড়াশোনার জন্য নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পিছনে রয়েছে পরিবারের মস্ত বড় এক অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জ্ঞাতি গোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথম। এক প্রকার তার বান্ডুলের স্বভাবের বাধ্য হয়ে বাপ চাচা টেনে টুনে দেশ ছাড়িয়েছেন ওকে। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরল ধূসর। যেই দিন সে এলো, কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপসে পড়া ভিড়, পা ছাড়া জায়গা নেই যেন। সকলের উৎকণ্ঠা অপেক্ষায় ইতি টেনে ধূসর কদম রাখল চৌকাঠে। বড় বড় মানুষের মতো কোনো রকম খরগোশের মতো মাথা বের করে উঁকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাচিদের দিনরাত নাম জপা সেই মানুষটাকে। অথচ ঠিক যেন মাত্র দেখল, বাহ, বিনা দ্বিধায় নাম লেখা এই প্রণয় নামক সমূহ বিনাশের খাতাতে রীতিমতোই পিছলে পড়া লম্বাদেহী শ্যামবর্ণ মানুষটার প্রেমে। পিউ ঠোঁট ফাঁকা করে চেয়েছিল কতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঢেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বাড়িধারা। এত সুদর্শন সুপুরুষ ওর চাস্তো ভাই, ভাবতেই নাক ছিটকার মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই
আমূল্য সত্যের। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান কুৎসিত। কেন এই লোক ওর ভাই হবে? পরিবারের বাকিরা ওনাকে ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে ফেললেও পিউ কখনো ওকে ভাইয়া বলে ডাকেনি। 6 ফুট এত বড় একটা লোককে ধূসর ভাই বলে সম্বোধন করে এখনও। এভাবেই তো মানুষ পাড়া প্রতিবেশীকেও ডাকে, তাই না? পিউর বিশ্বাস সম্বোধনের দিক দিয়ে যত দূরে ঠেলবে ওনাকে, মনের দিক দিয়ে উনি তত কাছে আসবেন। কিন্তু সেই উনি একটা ফালতু লোক, একটা গর্দভ বোকারাম। আজ 3 বছর পিউ চোখের সামনে ঘুর ঘুর করছে। প্রতিটা মুহূর্তে দুহাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ ওই মানুষটা চোখে পড়ে না। সে দুনিয়ার সব বোঝে না শুধু ওকে। যেন প্রেম কি আদৌ জানে না। ছেলেদের বেশি সুন্দর হতে নেই, হলেও তাদের অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরের আকাশচুম্বক ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানির মতো ভাবে, যা দেখলে সবাই কুঁচকে ফেলে। চেহারা, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না কখনো। ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি। সে সাজল না সাজলো, কি জামা পরলো, কেন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছে কি না সন্দেহ। পিউরের মুখটা ছোট হয়ে আসছে, দীর্ঘশ্বাসে ওঠানামা করে রুগ্ন বুক। কাদো কাদো চেহারা ঘর থেকে বের হয় সে। একটু একটু চিন্তায় আইটান লাগছে কেমন। রবিনটাকে পেলে ধূসর ভাইকে কী করবে কে জানে। তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণা ছেলেটাকে শুধু শুধু ফাঁসালো। পিউ মনমরা হয়ে হাঁটছিল। আচমকা সামনে পড়লেন মিনা বেগম। বেখেয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন। কী রে, গালটা অমন লাল হয়ে আছে কেন? পিউ চট করে গালে হাত বোলালো। আমতা আমতা করে বলল, কই না তো। মিনা এগোতে নিতেই সে এত বেগে এক পা পিছে যেতে গেল। বলো, মশা কামড়েছে। আম্মু সত্যি বলছি, মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিউ গাল চেপে মাথা নোয়ালো। কি করে বলবে এখন? আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে এক চড় মেরেছে, এই কথা কি বলা যায় কখনো? দোষ তো ওরই ছিল। কেন যে পাকনামো করতে গিয়েছিল তখন। আর যদিও বা বলেও, তখন ধূসরভাই সবাইকে সত্যিটা বলে দিলে। এই একটা মারের সাথে আরও কত মার যে পড়বে পিঠে, সে যে সব মানুষটাকে রাগাতে বলছিল, তা তো আর উনি জানে না। পিউ মনে মনে বিরক্ত হলো নিজের উপর। রবিন আর সে একই ক্লাসে পড়ে। বেশ কয়েকদিন যাবৎ ওর পিছনে ছুপ ছুপ করছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমা ছিল, বাড়াবাড়ি করেনি। আর না প্রস্তাব দিয়েছে প্রেমের, কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমে ভয়ানক হচ্ছে জাগলো ওর। কলেজের ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে সবটা চিঠি খুঁজে দিল হাতের মুঠোয়। পিউ কিছু বোঝার আগে দৌড়ে পালালো। কিন্তু সে তো চিঠি বয়ে আনেনি, পড়েও দেখেনি। অনীহায় উল্টে রেগেমেগে ছিটে ফেলে দিল রাস্তায়। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তি দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে দিয়েছে কেউ। বাড়ি ফিরে পিউ কেবল ফ্রেশ হয়ে বের হতেই দেখল ধূসর দাঁড়িয়ে কামড়ায়। একেবারে শটান একটা দীর্ঘ দেহ। পিউ অবাক হয় ভীষণ। ধূসরের রূপে পা ফেলল না সহজে। জিজ্ঞেস করার আগে উল্টো দিকে টকমগে কণ্ঠে প্রশ্ন করল, ছেলেটা কে? পিউ বেশ কয়েকটা উপন্যাস পড়ছিল, এমনকি সিনেমাতেও দেখেছিল। নায়ক জেলাসিতেও মুখ ফসকে বলে দেয় ভালোবাসার কথা। সেই ট্রিক্স কাজে লাগাতে কথায় এক পচা ইচ্ছে করে বলল,
রবিনকে ভালোবাসি আমি, কিন্তু এর শেষটা কি হলো? ধূসরের মুখ থেকে কিছু তো বেরই হলো না, উল্টো প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথা চক্কর কাটল, গালে ব্যথা লাগলো ওর। পিউ দীর্ঘ বেদিত এক নিঃশ্বাস ফেলে পুনরায় মিনা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, কি ব্যাপার? কথা বলছিস না কেন? কি হয়েছে বলবি না? কেউ মেরেছে নাকি? সম্বিত ফিরল পিউর, কথার ঘোরেতে বলল, কে মারবে? কি যে বলো না, তুমি কি কাজে যাচ্ছিলে? যাও না আম্মু, আমার অনেক তাড়া, দাঁড়ানোর সময় নেই। মিছিমিছি ব্যস্ততা দেখিয়ে একরকম পালিয়ে এলো সে। পিছন থেকে মিনা আরেকবার ডাকল, দাঁড় করানো গেল না। পিউ সিঁড়িঘরে করিডোরে কতক্ষণ পায়চারি করল। ধূসরে মুহূর্তে কোথাও আছে জানতে পারল, এক আশ করা যেত সবটা, কিন্তু ওই শতভাগ ফোন করল উনি ধরবে না। অবশ্য ফোনটুকু করার সাহস যে নেই এখন। তারপর হঠাৎই মাথায় এলো সাইবের কথা। পিউ চমকে চেহারার ঘরের দিক চলে, তার দরজার আড়ালে উকি দিল ভিতরে, আস্তে করে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না সাড়া এলো না। আজ রবিবার, সাইবের অফিসে ছুটির দিন। ঘরে নেই যখন ছাদে থাকবে। পিউ ঘুরতে গেল, অমনি একটা প্রশস্ত বুকের সঙ্গে ঠুকে গেল নাকটা। পিউ এতটাই ভগড়েছে, হেলে দুলে পড়ে যেতে ধরল। অমনি সাফিত ওর এক হাত টেনে ধরল ওর। টালমাতাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে বলল, তুই কি সত্যি এত পুষ্টিহীনতা ভুগছিস পিউ? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এমনভাবে পড়ে যায়? পিউ নাক ডলতে ডলতে চাইল। চশমিশ ফর্সা গোলাকার চেহারা ছেলেটা সরু চোখে নিরীক্ষণ করে বলল, আমি কি জানতাম আপনি আসবেন? উফ, এটা শরীর না লোহা। সাদিক কপাল গুটিয়ে বলল, আমি তোর মতো তুলো খাই না যে ফু হয়ে উড়ে যাব। যাকগে, ঘরে উকি মারছিলি কেন? উকি মারবো কেন, খুঁজছিলাম আপনাকে, একটা হেল্প চাই আমার। ভুরু উচাল সাইব, কি হেল্প? ধূসর ভাইকে একটা ফোন করবেন? করলে শুনতাম উনি কোথায়, বাড়ি কখন আসবেন? তোর ফোন থেকে কর। পিউ মিনমিন করে বলল, ব্যালেন্স নেই। আর আমি কি আমার জন্য বলছি? আম্মু বলছিল করতে। সাদিপ ঘরের ভিতর ঢুকলো। পিউ পিছনে আসে। সে দেওয়াল ঘড়িতে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না, সামনে ওদের দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। পিউ কণ্ঠ করুণ করল, একটা কল দিয়ে দেখুন না প্লিজ। সাদিপ সোজাসুজি চাইল ওর মুখের দিকে। পিউ ইচ্ছে করে চেহারা আরও কালো বানাতে দম ফেলে বলল, দিচ্ছি। পিউ ঝলমলিয়ে উঠল, দাঁত কপাটি বের করে বলল, আপনি খুব ভালো। সাদিপ সেই একই রকম ঠান্ডা চোখে চাইল, পূর্ণ দৃষ্টিতে পরখ করল সপ্তদশী রাঙা মুখ বিবর। চোখ সরিয়ে নাকের ডগায় চশমা ঠেলে ফোন তুলল হাতে। লাউড স্পিকার দিলে সে। রিং হতেই শুনল পিউ, কিন্তু কয়েকবার বাজতেই লাইন কাটল ধূসর। সাইব বলল, কেটে দিয়েছে। বললাম না ব্যস্ত। পিউর অনুচিন্ত এবার লাগাম ছাড়ায়। রবিনটাকে কি খুঁজে পেল উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না ওর ধূসর ভাইয়ের ফেরার আগে আগে দৌড় দিয়ে রুমে বসে থাকবে, ভান করবে অসুস্থতার। কিন্তু পিউরের চিন্তিত মুখশ্রী সাহেবের নরম মনে দাগ কাটল। এগিয়ে এলো কাছে, কিছু হয়েছে তোর? অকাল পিউ দুদিকে মাথা নেড়ে বোঝালো না। তারপর আস্তে করে বলল, আসি। উত্তরে প্রতীক্ষা না থেকে বেরিয়ে গেল পিউ। সাদিক ফোঁস করে শ্বাস ফেলল, বিছানায় বসে ল্যাপটপ মেলে ব্যস্ত হলো কাজে। পিউ সারা রুম জুড়ে পায়চারি করছে। কি হবে এখন? কি করবে সে? কোনো একটা
উপায় না পেয়ে হতাশ বিধ্বস্ত ভঙ্গিতে দুহাত মেলে শুয়ে পড়ল বিছানায়। না, আর ভালো লাগছে না, এত অশান্তি নেওয়া যায় না। পিউ চোখ বুঝল। কি আশ্চর্য, এখানেও ধূসর ভাইয়ের তামাটে চেহারাটা হানাহানি। লোকটা ফর্সা নন, কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা, ওনার অ্যাটিটিউড, ওনার কথা বলার ভঙ্গি। না হলে কি এক দেখাতে প্রেমে পড়তো? পিউ বালিশে মুখ পুরো গুজে দিল। বিড়বিড় করে বলল, উফ, এই লোক আমায় মেরেই ফেলবে। এক সময় গভীর ঘুমে হামলা চালায় চোখে। টানা 4 ঘন্টা মহিষের ন্যায় ঘুমায় পিউ। যখন চোখ মেল বাইরে, তখন ঘুটঘুটে তিমির। হাই তুলে উঠে বসল সে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। ভুরু কপালে তুলল পিউ। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি। এদিকে খিদেও পেয়েছে, মোচড় দিচ্ছে পেটে। সন্ধ্যার নাস্তাও খায়নি আজ। আনাচে কানাচে ইঁদুর ছুটছে এখন। পিউ দ্রুত বিছানায় হতে নামল। ধূসর বাড়ি ফিরে 11টা। ইদানিং ব্যস্ততা আসতে 1টা 2টো বাজে। আজকে নিশ্চয় ওরকম সময় আসবে। সে আসার আগেই যদি খেয়ে দিয়ে রুমে ঢুকে খিল লাগাতে পারে, তবে তার মুখোমুখি হতে হবে না।